আমার বিয়ের আসরেই আমার সামনেই আমার হবু স্বামী তার প্রাক্তন প্রেমিকার হাত ধরে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আমার কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত আমি তা ভেবে উঠতে পারছি না। শরীরটা আশার হয়ে আসতেই শরীরের ভার ছেড়ে দিলাম চেয়ারের উপরে। শরীরে যেন বিন্দুমাত্র শক্তি আমার অবশিষ্ট নেই। চোখের পাপড়িগুলো ইতিমধ্যে ভিজে উঠেছে, তা বেশ টের পাচ্ছি। হয়তো চোখের পাপড়িগুলো ইতিমধ্যে ভিজে উঠেছে, তা বেশ টের পাচ্ছি। হয়তো এত সাধনার পরে পাওয়া প্রিয় মানুষটিকে পেয়েও হারানোর যন্ত্রণায় হঠাৎ কানে এলো বড় আব্বুর গর্জন। আবির, এমন অসভ্যতমর কারণ কি? নীলা এখানে কি করছে? বড় আব্বুর গম্ভীর রাগী স্বরে আবির ভাইয়া ছেড়ে দিলেন তার প্রাক্তনের হাত। আব্বু, আমি লীনা, একে অপরকে ভালোবাসি। আমাদের মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়। আমি বিয়েতে মত দিয়েছিলাম, কিন্তু লীনার গর্ভে আমার সন্তান। আমি চাইলে পারবো না তার থেকে দূরে সরে আসতে। কথাটা যেন সবার মাথায় বাজ পড়ল। কেন যে কেউ যেন এমনটা কল্পনা করেনি। আমি ধীর কণ্ঠে আমার পাশে দাঁড়ানো আমার কাজিন হিমানিকে উদ্দেশ্য করে বললাম, বোন, আমাকে একটু কষ্ট করে আমার রুম অবধি রেখে আসবি? হিমানি বিনা বাক্য বের করে আবিরের দিকে ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করে আমাকে নিয়ে উঠে দাঁড়ালো। রুমে প্রবেশ করেই দরজা লাগিয়ে দিয়ে দরজার সাথে ঠেসে বসে পড়লাম। নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ ও এক সময় কমে আসলো। হয়তো সবাই রাজি হয়ে গেছে, হবেও না কেন, বংশের বড় ছেলে। আর মেয়েটাও তো আমার একমাত্র ফুপির, 3 ভাইয়ের জান, তার একমাত্র মেয়েকে। আর যাই হোক, কষ্টে দেখতে পারবে না কেউ। তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল ঠোঁটের ভাঁজে। হাতের টানে ঘোমটা খুলে ঢুকে পড়লাম শাওয়ার নিতে। এতক্ষণ যার কথা শুনলেন সে হলো আদ্রিতা খান, যার আজ তার বিয়ে ছিল। বিয়েটা পরিবার ঠিক করলেও আদ্রিতা অনেক আগে থেকেই আবিরকে পছন্দ করত, কিন্তু সে কখনো তা প্রকাশ করেনি, কারণ আবির তার ফুফাতো বোন লীনাকে পছন্দ করত। কিন্তু তাদের ব্রেকআপ আর পরিবারের এমন সিদ্ধান্ত, আবিরের হ্যাঁ বলা, সব মিলিয়ে আদ্রিতা ভেবেই নিয়েছিল হয়তো নিয়তির বেড়াজালে আবির এবার তার হবে। আদ্রিতা মূলত জয়েন্ট ফ্যামিলিতে থাকে। আদ্রিতার বাবারা 3 ভাই 1 বোন, নাহিদ খান, নাজমুল খান, নাজির খান, আর তাদের একমাত্র বোন নাজিনা আহমেদ। তিনি ভাইয়ের মধ্যে বড় হলেন নাজমুল খান, তারপর আদ্রিতার বাবা নাহিদ খান, আর ছোট হলেন নাজির খান, আর সবার ছোট নাজিনা খান। নাজমুল খানের 2 ছেলে মেয়ে, আবির খান আর হিমানি খান। হিমানি এবার ইন্টার 2nd ইয়ারে পড়ে, আর আবির পড়াশোনা শেষ করে এবার বাবার ব্যবসায় যোগ দিয়েছে। নাহিদ খান এর একটাই মেয়ে আদ্রিতা খান। আদ্রিতা বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়ছে। আর নাজির খানের এক ছেলে, সে ক্লাস 8-এ পড়ে। হিমাদ্র খান আর আদ্রিতার ফুপির এক মেয়ে লীনা, সে এবার অনার্স প্রথম বর্ষে পড়ে। কেশ ছড়িয়ে এলোমেলো হয়েই বসে পড়ল বিছানায়। পাশে থাকা ড্রয়ার থেকে ঘুমের ওষুধ 2টা হাতে নিয়ে পানি দিয়ে পান করে গিলে ফেলল, কারণ সে জানে একটু পরে তার বাবা মা তার দরজার কাছে হাজির হবে। আদ্রিতা এই মুহূর্তে চাচ্ছে না তাদেরকে ফেস করতে, কারণ সে জানে আদ্রিতার বাবা কতটা বোন পাগল, আর নিজের মেয়ের থেকে বোনকে বেশি ভালোবাসে সেটাও তার অজানা নয়। কিন্তু সে জানে না তার জীবনের নতুন ঝড় সম্বন্ধে। ঘুমের ওষুধের ইফেক্ট, আদ্রিতার ঘুম ভাঙতে ভাঙতে 11টা বেজে গেল। ঘুমের চোখে ফ্রেশ হয়ে নিচে নামতেই চোখ পড়ল নবদম্পতির দিকে আর বাকিদের হাস্যোজ্জ্বল মুখের দিকে। আদ্রিতার ভেতর থেকে বেরিয়ে এলো তপ্ত দীর্ঘশ্বাস। ধীর পায়ে হেঁটে ডাইনিং টেবিলে বসতে নিলেই কেউ একজন তার হাত ধরে টেনে সামনে দাঁড় করায়ে সজোরে থাপ্পড় বসিয়ে দিল। আদ্রিতা সামনে তাকাতেই অবাক হয়ে যায়। স্বয়ং তার জন্মদাত্রী মা দাঁড়িয়ে আছে, চোখে মুখে ঘৃণা রাগ স্পষ্ট। আদ্রিতা কিছু বলার আগেই মিসেস রেনু, মানে আদ্রিতার মা, পুনরায় আদ্রিতার গালে থাপ্পড় মেরে দিলেন। আদ্রিতা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আদ্রিতার কানে এলো তার মায়ের কর্কশ বাণী, কেমন নির্লজ্জ মেয়ে তুই, হ্যাঁ? লজ্জা করলো না আমাদের মাথা নিচু করতে? কিভাবে পারলি আমাদের সম্মান ডুবাতে? ছি, তোর মতো মেয়ে থাকার চেয়ে আমি নিঃসন্তানই ভালো ছিলাম।
মরে যেতে পারলি না? আদ্রিতা কিছু না বুঝেই তাকিয়ে রয়েছে। তার কিছুক্ষণের মাঝেই তিনি নিজের ফোন বের করে তার দিকে ধরলেন। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই তার চোখ লজ্জায় নিচু হয়ে গেল। ফোনের পর্দায় স্পষ্ট জ্বলজ্বল করছে তার আর এক ছেলের অন্তরঙ্গ মুহূর্ত। কাল লীনা আমাদের এই ছবি না দেখালে জানতেও পারতাম না এতদিন আমি কোন দুশ্চরিত্রাকে নিজের আঁচলে রেখে বড় করছিলাম। আদ্রিতা শান্ত দৃষ্টিতে তাকালো লীনার দিকে। লীনা বাঁকা একটা হাসি দিয়ে ফল খাওয়ায় মন দিল। আদ্রিতা এবার চোখ ঘুরিয়ে নিজের আব্বুকে খুঁজতে লাগলো। আর পেয়েও গেল। তিনি এক কোণায় দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। আদ্রিতার মায়ের সামনে থেকে সরে তার আব্বুর সামনে দাঁড়াতেই নাহিদ খান চোখ তুললেন। আব্বু, আমি জানি হয়তো তুমি আমাকে বাকিদের মতোই ভাবছো, কিন্তু বিশ্বাস করো আব্বু, তোমার প্রিন্সেস কখনোই তোমার সম্মানহানি করবে না। তোমার চোখ নিচু হবে এমন কাজ করার আগেই আমার মৃত্যু কামনা করি আব্বু। এই ঘরে উপস্থিত সবাই আমার ব্যাপারে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না আব্বু, কিন্তু তোমার চোখে ঘৃণা আমার সহ্য ক্ষমতার বাইরে। লীনা মিথ্যা বলবে না। আদ্রিতা অবাক চোখে তাকালো নিজের বাবা মার আর পরিবারের দিকে। মুহূর্তের মধ্যে যেন চীনা পরিবারটা অচেনা ঠেকলো। যেখানে নিজের বাবা মায়ের বিশ্বাস এত আবছা, সেখানে অন্য কারো বিশ্বাস আদৌ কিছু আসে যায়। সে জানতো তার বাবা তার ফুপু আর তার মেয়েকে একটু বেশিই ভালোবাসে, কিন্তু নিজের মেয়ের উপরে তিনি অন্য কাউকে রাখবেন কখনোই ভাবেনি। আদ্রিতা আর কিছু না বলেই বেরিয়ে যেতে নিলেই আদ্রিতা হাত ধরে ফেলে আদ্রির বড় আম্মু, কই যাচ্ছিস? না, আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি করি। আমার ছোট মা কখনো এমন কাজ করবে না। হিমানি আদ্রির ওপর হাত ধরে বলল, হ্যাঁ আমিও জানি আমার আপু কখনোই এমন কিছু করবে না। আদ্রি কিছু বলার আগেই তার মাথায় কারো স্পর্শ পেল। মাথা তুলে দেখলো তার বড় আব্বু। আমার মা কেমন তা আমি জানি, তুই কোথাও যাবি না, এই বাড়ি তোর। আমি এই বাড়িতে থাকতে পারবো না বড় আব্বু, যেখানে আমার বাবা আমাকে বিশ্বাস করে না, যেখানে তার চোখে ঘৃণা স্পষ্ট, সেখানে আমি কিভাবে থাকি বলো? তুই যাবি কই? জানি না বড় আব্বু, কিন্তু এখান থেকে যত দূরে গেলে আমার এই মুখ আমার বাবা মায়ের দেখতে না হয় কোনো দিন। কেউ কিছু বলার আগেই আদ্রি বলে ওঠে, তোমাদের আমার কসম লাগে না আমার পিছনে আসবা না, আমাকে আটকাবা আর না তো খোঁজার চেষ্টা করবা। কাউকে আর কিছু বলতে না দিয়ে বেরিয়ে পড়লো। রাস্তায় পা রাখতেই আকাশ ভেঙে গড়াতে লাগলো ঝুম বৃষ্টি। অবহেলার দৃষ্টিতে ঝাপসা চোখে হাঁটতে শুরু করলো অজানা পথে। সে জানে না এখান থেকে কোথায় যাবে রাতে খালি পেটে ঘুমের ওষুধ, সকালে এত সব এর প্রেশার আদ্রিতার দ্বারা বহন করা সম্ভব হলো না। চোখ দুটো বুঝে আসার আগেই চোখের সামনে পড়লো সাদা গাড়ি তার দিকে ধেয়ে আসছে। আদ্রিতা নিজের মৃত্যু নিকটে ভেবে চোখ জোড়া বুঝে নিল। চোখ মেলে তাকাতেই দৃষ্টি পড়ল আমার অচেনা এক রুমের দিকে। মাথা যন্ত্রণায় চোখ মেলে তাকাতেও যেন যান বেরিয়ে আসতে লাগলো। অনেক কণ্ঠে চোখ মেলে তাকাতেই বুঝলাম এটা হসপিটাল। পাশেই একজন নার্স স্যালাইন ফুরিয়ে যাওয়ায় নতুন করে লাগিয়ে দিচ্ছে। আমি অনেক চেষ্টা করে উঠে বললাম, নার্স এক গ্লাস পানি হবে? আদ্রিতার আওয়াজ পেতেই নার্স স্যালাইন লাগিয়ে তাকে পানি পান করিয়ে দিল। এখন কেমন লাগছে আপনার? এখন আগের থেকে কিছুটা বেটার ফিল করছি। আমি সিনিয়র ডাক্তারকে ডাকছি, আপনি রেস্ট করুন। নার্স চলে যেতে নিলেই পেছন থেকে ডেকে উঠল আদ্রিতা, আমাকে এখানে কারা নিয়ে এসেছেন? আমাদের হসপিটালে একজন সিনিয়র ডক্টর আপনাকে 7 দিন আগে নিয়ে এসেছিলেন। তিনি এখানে মাসে একবার করে আসেন। কথাটা বলেই নার্স চলে গেলেন সেখান থেকে। আদ্রিতা অবাক হয়ে পড়ে রইল বিছানায়। 7টা দিন পার হয়ে গেছে, সে কল্পনাও করতে পারছে না। চোখ বেয়ে না চাইতে অশ্রুকণা বেরিয়ে এলো। চোখের সামনে ভেসে উঠল তার মায়ের বলা কথাগুলো, আবিরের আচরণ, লীনার বিশ্বাসঘাতকতা। তাকে যতটা আঘাত দেয়নি তার চেয়েও দ্বিগুণ আঘাত তার বাবা মা তাকে দিয়েছে। সিলিংয়ের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল, কেন এমন করলে আল্লাহ আমার সাথে? আমি তো কখনো কারো ক্ষতি চাইনি। তুমি তো জানো আমি কিভাবে আমার আব্বু আম্মুর সম্মানহানি করতে পারি। আম্মু একবারও বিশ্বাস করলো না আমাকে।
নাই বা বিশ্বাস করলো, কিন্তু নিজের দেওয়া শিক্ষাকে বিশ্বাস করলে কি খুব ক্ষতি হয়ে যেত? হঠাৎ দরজা খোলার আওয়াজে কান্নারত ঝাপসা চোখ নিয়ে তাকালো। হঠাৎ সামনের তাকানো ব্যক্তিকে দেখে অবাক হলো, কারণ সামনে দাঁড়ানো মানুষটি আর কেউ না, তার নানা যান। 20 বছরের যুবতী যেন মুহূর্তে বাচ্চা হয়ে গেল। এতক্ষণে নিঃশব্দে কান্না করা মেয়েটি এবার ফুপিয়ে উঠল। সাথে সাথে শামসুর রহমান দৌড়ে এলেন নাতনির কাছে, আদুরে হাতে জড়িয়ে ধরলেন নিজের কলিজার টুকরাকে। তার আরও নাতি নাতনি আছেন, কিন্তু তিনি কোনো এক বিশেষ কারণে তার এই ছোট নাতনিটাকে বাকিদের তুলনায় বেশি ভালোবাসেন। কি হয়েছে আমার বোনিটার? দেখি দেখি, কান্না করে না, চোখগুলো দেখি নানা জানকে। বলো কি হয়েছে? না না নানা যান, ওরা আমাকে খুব কষ্ট দিয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে নানা যান, আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও না। নানা যান, তুমি না ডাক্তার, তোমার কাছে না এতগুলো ডিগ্রি আর ওষুধ, আমার অসুখের চিকিৎসা করে দাও নানা যান। শামসুর রহমান নাতনির এমন কান্নায় হতবদ্ধ হয়ে পড়লেন। তিনি তো খান বাসায় ছুটছিলেন নাতনির বিয়ের কথা শুনে। মাঝ রাস্তায় আদ্রিতাকে এইভাবে পেয়ে দিক বেদিক শূন্য হয়ে ছুটে এসেছিলেন হসপিটাল। নিজের মেয়েকে ফোন দিয়ে জানিয়েছিলেন, কিন্তু অপর পাশ থেকে কোনো প্রকার জবাব আসেনি। আর আদুরের নাতনিকে এই অবস্থায় হসপিটালে ফেলে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন আদ্রিতার কান্না থামানোর নামগন্ধ না দেখে তিনি না পেরে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিলেন। অতিরিক্ত চিন্তা, কান্না আর গাড়ির আঘাতে আদ্রিতার মাথায় এমনিতেই গাঢ় আঘাত সৃষ্টি হয়েছে। এত কান্না তার শরীরের জন্য মোটেও ঠিক না। শামসুর রহমান নাতনিকে ঠিকভাবে শুয়ে দিয়েই বেরিয়ে পড়লেন খানবাড়ির উদ্দেশ্যে। এই সবের কারণ তিনি জানতে চান। পরে আবার কি মনে করে নাতনির পাশে বসে কাউকে কল দিল। কিছুক্ষণ পর কথা বলে যেন হালকা হলেন তিনি, তবুও নিজের মেয়ের প্রতি রাগের রেশ কমল না। সন্ধ্যার দিকে আদ্রিতার জ্ঞান ফিরল। শামসুর রহমান তাকে উঠতে দেখেই ধরে ফেললেন, যত্ন সহকারে বসিয়ে দিলেন। বুনি, কষ্ট করে তৈরি হয়ে নাও, নার্স তোমাকে সাহায্য করবে। কই যাব নানা যান? ঢাকা ফিরে যাব আমরা, সেখানে হসপিটালেই তোমার বাকি চিকিৎসা পূরণ হবে। শহর ছেড়ে যাওয়ার কথা শুনেই আতঙ্কে উঠল আদ্রিতা। এই রাজশাহী শহরটা যে তার জান, এর আনাচে কানাচে কত স্মৃতি, আর এখানে তার পরিবার। এই পরিবার ছেড়ে কিভাবে যাবে সে? কিন্তু পরের মুহূর্তে নিজের মনকে শক্ত করলো, তাকে যে এখান থেকে যেতেই হবে। আদ্রিতার কিছু না বলেই নার্সের সাহায্য উঠে যে তৈরি হয়ে নিল। একটা কথাও বলল না, কিন্তু গাড়ি খানবাড়ির সামনে থামাতেই অবাক হলো। নানা জান, আমাকে কেন এখানে নিয়ে এসেছো? আমি যাব না, এখানে আমাকে নিয়ে চলো এখান থেকে। হঠাৎ আদ্রিতার এমন হাইপার হয়ে যাওয়ায় শামসুর রহমান সযত্নকারে আদ্রিকাকে বুকের সাথে চেপে ধরলো। তোমার প্রয়োজনীয় কাগজপত্র নিয়েই আমরা বেরিয়ে পড়বো সোনা আমার, তুমি চিন্তা করো না নানা যান আছে না, কেউ কিছু বলতে পারবে না, চলো। আদ্রিতা তবুও মানতে নারাজ। অনেক কষ্টে শামসুর রহমান তাকে নিয়ে নামলেন, আর নামতে হতবাক হয়ে গেলেন। কথা বলার ভাষাই হারিয়ে ফেললেন। যে বাড়ির মেয়ে 1 সপ্তাহ ধরে বাড়ি আসেনি, সে বাড়ি আজ নতুন বইয়ের মতো সেজে আছে। নানা রকম ঝাড়বাতি, ফুল দিয়ে, গান বাজানোর সুরে যেন চারপাশ মুখরিত। ভিতরে প্রবেশ করতেই আদ্রিতা আরো জোরে খামচে ধরল না তার নানা জানের কোট। ভেতরে ঢুকতেই চোখ পড়ল হল রুমের এক সাইডে স্টেজে বসে থাকা আবিরের দিকে। সোনালি পাঞ্জাবিতে থাকা সুদর্শন যুবককে দেখে পুনরায় আদ্রিতার চোখ জোড়া থমকে গেল। ভারী হয়ে আসলো আঁখি পল্লব, বাতাসও বিষাক্ত ঠেকলো। আবিরের হাতের মাঝেই নীলার হাতে স্পষ্ট। হঠাৎ লীনার চোখ পড়ল আদ্রিতার উপরে, সাথে সাথেই চিল্লিয়ে উঠল সে। সাথে সাথে গান বন্ধ হয়ে গেল। সবার চোখ পড়ল আদ্রিতার উপরে। এই মেয়ে, তুই আবার এসেছিস কেন? সেদিন না খুব ঢং করে বেরিয়ে পড়লি, 1 সপ্তাহ যেতে না যেতেই ফিরে এলি। স্যাসরা মেয়ে নাকি? তোর কোনো আশিক তোকে জায়গা দেয়নি? দেবো বা কী করে? তোর মতো গাইয়া মেয়েকে ইউজ করা ছাড়া আর কি বা করবে? নাচে স্টাইল, নাচো অন্য কিছু, চেহারা রং ঢংটাও তো শ্যামলা। কে আসছিল আমার আবিরকে বিয়ে করতে? যত সব স্যাসরা।
লিনার কথায় তার চোখ জোড়া আপনা আপনি নেমে গেল নিচে। আসলে রূপ বলতে তার কিছুই নেই। উজ্জ্বল শ্যামলা মেয়ে সে, যেখানে লিনা দুধের আলতা। আজকাল তার আধুনিক মেয়ে চলাফেরা, স্টাইল, কথাবার্তা সব দিক থেকেই যে কোনো ছেলেই তার প্রেম করবে নিঃশব্দে। শামসুর রহমান বাকশক্তি যেন হারিয়ে ফেললেন। এসবের মানে কি? এ মেয়ে, তোমার সাহস! শামসুর রহমানের কথার মাঝেই মিসেস খান এগিয়ে এলেন। তুমি ওকে এখানে কেন নিয়ে এসেছো বাবা? আর তুমি বেরিয়ে যাও এই বাসা থেকে। সাথে সাথে শামসুর রহমান মেয়ের গালে থাপ্পড় বসিয়ে দিলেন। পরিবেশটা আগের থেকেও নীরব হয়ে গেল। সবার মাথা নিচু। আমার নাতনি আমার সাথেই যাবে, থাকবে না তোমাদের মতো মানুষের সাথে। যাও বনি, তোমার কাগজপত্র নিয়ে আসো দ্রুত। আদ্রিতার পা যেন আশার হয়ে আসছে। চোখের পানিগুলো যেন ফুরাবোর নাম নিচ্ছে না। আশেপাশে চোখ খালি খুঁজে চলছে তার আব্বুকে। আদ্রি কোনোরকম পা বাড়িয়ে রুমে ঠেকতে অবাক হয়ে গেল। তার আব্বু তার ঘরে তার ছবির ফ্রেম নিয়ে চোখ বন্ধ করে বসে আছে। আদ্রিতা কাপা কাপা গলায় ডাক দিল, আব্বু। মেয়ে ডাক কানে আসলেও চোখ মেলে তাকালেন না তিনি। অন্ধকার ঘরে আদ্রিতার টের পেল না তার আব্বুর চোখে কোনার পানি। আব্বু, তুমি তাকাও না আমার দিকে। তুমিও কি বাকিদের মতো ঘৃণা করো আমাকে? আব্বু, আব্বু, তোমার এত প্রিন্সেসের খুব কষ্ট হচ্ছে আব্বু, একবার তাকাও। আদ্রিতা নাহিদ খানের হাত ধরে অনেকক্ষণ ঝাঁকানোর পরেও তার জবাব এলো না। তখন ছোট মনটাই অভিমানের পাহাড় জমে উঠল। সব কিছু সুটকেসে ভরে বেরিয়ে আসার সময় তার আব্বুর কপালে চুমু খেয়ে বেরিয়ে এলো। এই কাজটা সব সময় নাহিদ খান করতেন। যখনই বিজনেসের কাজে কোথাও যেতেন তখনই মেয়ের কপালে ভালোবাসার পরশ দিয়ে বেরিয়ে পড়তেন। আদ্রিতাকে বের হতে দেখেই লীনা বলে উঠল, কি খুব খারাপ লাগছে না? এটা তো কেবল শুরু। খুব শখ জেগেছিল আবিরকে আমার সত্যি জানানোর। নে দেখ, এবার সব কেড়ে নিয়েছি তোর থেকে, তোর পরিবার, তোর আবির, তোর সম্মান, এমনকি শহর থেকেও তোকে বেরিয়ে যেতে হবে। আদ্রিতা হাসলো। লীনাকে কিছু না বলেই বেরিয়ে গেল। যেখানে তার বাবা মা তাকে বিশ্বাস করছে না, সেখানে অন্য কারো সাথে কি নিয়ে বা লড়বে। গাড়িতে বসতে চোখ জোড়া বন্ধ করে নিলাম আমি। চোখের সামনে ভেসে চলছে আব্বুর মুখটা। যে মুখে সবসময় থাকতো আমাকে নিয়ে গর্ব, সে মুখ আজ লজ্জিত। ভাবটা কিভাবে মেনে নেই আমি? তুই ভুল করলি লীনা, বড় ভুল করলি। আমাকে সে ভুলের শাস্তি দিলি, যে ভুল আমি কখনো করিনি। আমার থেকে সব কেড়ে নিয়ে তুই নিজেকে যতটা সুখী মনে করছিস, এই প্রকৃতি তোর জন্য ততটাই কঠোর হচ্ছে। কথাগুলো ভাবতেই তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল ঠোঁট জোড়ায়। আদ্রিতার গাড়িতেই কখন জ্ঞান হারিয়ে ফেলল সে নিজেই বুঝতে পারল না। শামসুর রহমান নাতনির দিকে তাকাতেই তার চোখ গেল তার নাক দিয়ে পড়তে থাকা রক্ত। আতকে উঠলেন তিনি প্রফেশনাল সাইকোলজিস্ট। জীবনে 60 বছরের কম কেস তিনি দেখেননি, কম মানুষকে তিনি নতুন পথ করে দেননি। কিন্তু নিজের আদরের নাতনির এই অবস্থা দেখে তিনি নিজেই যেন দিক বেদিক শূন্য হয়ে পড়েছে। যত দ্রুত সম্ভব গাড়ি চালিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। কারণ এইভাবে রক্তক্ষরণ হলে আদ্রিতার যে কোনো মুহূর্তে ব্রেন স্ট্রোক করতে পারে। সবার ধারণা ব্রেন স্ট্রোক শুধু বয়স্কদের হয়, কিন্তু এমনটা না। বেশিরভাগ ক্ষেত্রে এইটা যুবক যুবতীদের হয়ে থাকে, কারণ সে বয়সে অতিরিক্ত মানসিক চাপ বহন করা সম্ভব না। রাতের বেলায় রাস্তায় তেমন জ্যাম না থাকায় খুব দ্রুতই তিনি পৌঁছে গেলেন হসপিটাল নিয়ে। যতই নার্স ওয়ার্ড বয় এসে আদ্রিতাকে ইমার্জেন্সি রুমে শিফট করে দিল। রাতের বেলায় রাস্তায় তেমন জ্যাম না থাকায় খুব দ্রুতই তিনি পৌঁছে গেলেন হসপিটালে নিয়ে যেতে নার্স ওয়ার্ড বয় এসে আদ্রিতাকে ইমার্জেন্সি রুমে শিফট করে দিল। শামসুর রহমান সাথে সাথে একটা নাম্বারে কল দিলেন। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে চেয়ারে শরীর এলিয়ে দিলেন। এত ধকল তার দ্বারা নেওয়া সম্ভব হচ্ছে না। নিজের আদরের নাতনির এই অবস্থা যেন মুহূর্তে তার বয়স আরও বাড়িয়ে দিয়েছে। কিছুক্ষণের মাঝেই সাদা অ্যাপ্রন পরে হাজির হলো এক যুবক। শামসুর রহমানের কাঁধে হাত রাখতেই তিনি চোখ মেলে তাকাতেই দেখলেন তার পরিবারে এখানে এসে হাজির। সবার চোখ মুখ চিন্তায় ছাপ। শামসুর রহমান যুবকটির হাতে
হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে উঠলেন, আমার বুনির ওরা কি অবস্থা করেছে দাদু ভাই। আমার বুনিটা অপারেশন থিয়েটারে। আমার হাস্যোজ্জ্বল পাগলিটা আজ নিস্তেজ হয়ে আমার সামনে পড়েছিল দাদু ভাই। আমি কিছু করতে পারিনি। চিন্তা করো না দাদা যান, আমরা এসে গেছি না সোনা বাচ্চারে, আর কিছু হতে দিব না, তাকে আমাদের কাছেই রাখবো। কিন্তু তুমি ভেঙে পড়লে তো চলবে না। শামসুর রহমানের কিছু বলার আগেই পেছন থেকে ওনার বড় ছেলে আফতাব রহমান বলে উঠলেন, আদ্রিয়ান তুমি না হয় ভেতরে যাও, মেয়েটার অবস্থা কেমন? আর তোমার প্র্যাকটিসও যেহেতু শেষ, এর দিকে তোমার থাকাটা উচিত সেখানে। হ্যাঁ, বাবার কথায় সায় জানিয়ে আদ্রিয়ান দ্রুত মাস্ক পরে ঢুকে পড়ল। কিছুক্ষণের মাঝে সেখানে প্রবেশ করলো আরও একটু যুবক নিস্তেজ হয়ে আসা শামসুর রহমান যেন আশা পেলেন, ভরসার হাত পেলেন। অস্ফুট স্বরে বলে উঠলেন, ইয়াং ম্যান। ছেলেটির কাছে এসে শামসুর রহমানকে উদ্দেশ্য করে বলে উঠল, কি ওল্ড ম্যান, আজ তো তোমাকে সত্যি 70 বছরের বুড়া লাগছে। আমার বউ বুঝি পালিয়ে গেছে। ইয়াং ম্যান, আমি তো জানি আমি বুড়ো হয়ে গেছি, তোমাদের মতো আর শক্তি নেই, তাই তোমাকে ডাকা। কি করতে পারি ওল্ড ম্যান তোমার জন্য? তো জানটাও দিতে রাজি, খালি তোমাকে তোমার বুড়ি বউটাকে দিয়ে দাও, তাহলেই হবে। শামসুর রহমান হাসলেন। তিনি জানেন ছেলেটা এই মুহূর্তে এইসব তাকে হাসানোর জন্যই বলছে। ছেলেটার মধ্যে অদ্ভুত কিছু গুণ আছে। তার এত স্টুডেন্টদের মধ্যে তার ফেভারিট স্টুডেন্ট নীর চৌধুরী, সাইকোলজিস্ট ডিপার্টমেন্টের সবচেয়ে ট্যালেন্টেড স্টুডেন্ট। রাগী হলেও বুঝ ক্ষমতা তার অসাধারণ। আর 1 বছরে প্র্যাকটিস শেষ করলে সেও সাইকোলজিস্ট হয়ে যাবে। শামসুর রহমান তার দায়ভার তার এই স্টুডেন্টের দেবে বলেই ঠিক করেছে। তার আগে নীরকে দিতে হবে সবচেয়ে কঠিন পরীক্ষা। ইয়াং ম্যান, আজ অবধি সব চ্যালেঞ্জ এক্সামে তুমি টপ করেছ, আর এটাও একটা চ্যালেঞ্জ তোমার সম্মুখে। আমার নাতনি, আমার কলিজা বলতে পারো, আমার অর্ধেক দুনিয়া সে। তাকে তোমার সুস্থ করতে হবে ইয়াং ম্যান। আমার পুরনো আদু বুড়িকে আমার কাছে ফিরিয়ে দিতে পারবে না। ধরে নাও এটা আমার গুরুদক্ষিণা। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট ওল্ড ম্যান। আমার যে পারতেই হবে। তুমি নিজেও জানো না ওল্ড ম্যান তুমি কি করে দিয়েছ। আদ্রিতার নানু বাড়ি তেমন বড় না। শামসুর রহমানের 2 ছেলে 3 মেয়ে। 3 মেয়েই বিয়ে করে শ্বশুর বাড়িতে আছে, আর 2 ছেলে বিজনেসম্যান। এই হসপিটাল শামসুর রহমানের নিজের বানানো। ব্যবসা তিনিও করেন, কিন্তু ডাক্তারি তিনি ছাড়তে পারেন না। ওনার কাছে মানসিক রোগ সবচেয়ে ভয়ঙ্কর। রোগে বাঁচার চান্স থাকলেও মানসিক রোগে বাঁচার চান্স খুবই কম। নিজের সাথে যুদ্ধ করে বাঁচতে সবাই পারে না। ওনার বড় ছেলে আফতাব রহমানের 2 ছেলে, আদ্রিয়ান আর ছোট ছেলে আদ্রফ রহমান। আদ্রিয়ান নিউরোলজিস্ট, বয়স 27, আর ছোট ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, বয়স 23। আর ছোট ছেলে আকিব রহমান, তার 2 মেয়ে নমিন চৌধুরী এবং রুহি রহমান, দুজনেই এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আর শামসুর রহমান 3 মেয়ে, বড় মেয়ে ইরিনা চৌধুরী, তারই ছেলে নীর চৌধুরী, ওনার আরও একটি ছেলে রিয়াজ চৌধুরী, আর মেঝো বোন ঐশী হাসান, ওনার 1 মেয়ে। আর সবার ছোট রেনু, মানে আদ্রিতার মা। সকাল হতেই হসপিটাল মাথায় উঠিয়ে ফেলেছে আদ্রিয়ান। তার ভয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে নার্স। রাগে চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। আদ্রিতা ভয়ে চুপচাপ বসে আছে। আপনাদের মিনিমাম কমন সেন্স নেই? একটা পেশেন্ট অজ্ঞান অবস্থায় আছে, এর মানে এই না সে মারা গেছে। আপনি কিভাবে তাকে রুমে একা ফেলে রেখে যেতে পারেন? কতখানি রক্ত ক্যানোলার সাথে উঠে গেছে আপনাদের কোনো আইডিয়া আছে? আপনাদের সবার চাকরি আমি নিজেই শেষ করে দেব। জাস্ট গেট লস্ট। আদ্রিয়ান এর চিৎকারের আওয়াজে সবাই সুর করে বেরিয়ে গেল। আদ্রিয়ান রেগে গজগজ করতে করতে টুলের উপর বসে পড়ল। এই বোনটা তার জান, তার নিজের বোন না হলো নিজের বোনের থেকে কম ভালোবাসে না সে আদ্রিতাকে। ভাইও, আমি ঠিক আছি, তুমি অযথা হাইপার হচ্ছ। তোর অযথা মনে হচ্ছে? একবার হাতটার দিকে তাকিয়েছিস তুই? এদের একটাকেও আমি ছাড়বো না বলে দিলাম। আদ্রিয়ানের রাগ কমছে না দেখে আদ্রিতা এবার মুখটা কাঁদো কাঁদো করে বলে উঠল, ভাইও খাবো, ক্ষুধা লেগেছে। তুমি আমাকে কি না কি খাইয়ে রেখে শাস্তি দিবে?
আদ্রিয়ানের টনক নড়ে দাদাজান তাকে বলেছিল জ্ঞান ফিরলে যেন আদ্রিতাকে খাওয়াই দেয়। এজন্যই সে এসেছিল আদ্রিয়ার কেবিনে। আর এসেই দেখে আদ্রিতা পানি খাওয়ার জন্য হাত বাড়াতে যেয়ে টান লেগে ক্যানোলাতে রক্ত উঠে গেছে। আর তা দেখেই আদ্রিয়ানের দুনিয়া ঘুরে উঠেছিল। এই দেখো, আমি তো ভুলেই গেছি, আমি তো খাবার এনেছি, দাঁড়া নিয়ে আসছি বলেই স্যুপের বাটি আদ্রিতার সামনে নিয়ে আসতে আদ্রিতার নাক মুখ কুঁচকে ফেলে। কি হলো, এমন করিস কেন? আমি এইসব খাবো না। এসব কোনো স্বাভাবিক মানুষ খাইতে পারে নাকি? আজব। কিন্তু বনু, এইসবই তোকে খেতে হবে। না, আমি খাবো না। এভাবে কেউ জেদ করে নাকি? এখন তোকে ভারী খাবার দেওয়া যাবে না সোনা বাচ্চা। উফ, আমি কিছু জানি না, দে। আদ্রিয়ানের কথার মাঝেই রুমে প্রবেশ করে নীর। তাকে দেখেই তো আদ্রিতার হেঁচকি উঠে আসে। ভয়ে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। মনে পড়ে যায় 3 বছর আগের ধমক। সাথে সাথে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। কি হচ্ছে? এত চেঁচামেচি কিসের জন্য? দেখো না, কখন থেকে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু খাবে না বলে জেদ করেছে। দে দেখি কিভাবে না খায়। আদর করে শাসন করলে কোন মানুষটা শুনবে না? বুঝা আমাকে। দেখি কিভাবে এই যেদি বাচ্চাকে খাওয়াস। বাচ্চা আজ বিয়ে দিলে কাল 3 বাচ্চার মা হয়ে যাবে। সে নাকি বাচ্চা। নীর আদ্রিতার সামনে বসতেই আদ্রিয়ান বলে ওঠে, তাহলে তুই ওকে খাওয়া। ওর কিছু ওষুধ আনা লাগবে, আমি নিয়ে আসছি। আদ্রিয়ানের কথা শেষ হতে না হতেই আদ্রিতা চেঁচিয়ে উঠল, না ভাইও। আদ্রিয়ান নীর দুজনেই চমকে উঠল। আমি এখনই চলে আসবো, প্রমিস। যাবো আর আসবো 5 মিনিট। আদ্রিতা বিড় করে বলে ওঠে, সেদিন 2 মিনিট সামনে থাকতেই হাফ মার্ডার করে দিচ্ছিল। আজ তো 5 মিনিট। নির্ঘাত আজ আমার জীবনের শেষ দিন হবে। বিদায় পৃথিবী। আদ্রিয়ানের দূরে থাকায় সে শুনতে পেলেও নীর ঠিকই শুনে নিল। শুনতে না পেলেও নীর ঠিকই শুনে নিল আদ্রিতার কথা। চোখ মুখ ছোট করে তাকাতেই আদ্রি মনে মনে বলে উঠল, ও আল্লাহ, তুমি কোন মাটি ফাঁক করো, আমি ঢুকে যাই, তাও এই রাক্ষস রাজার হাত থেকে রক্ষা করো। 2 দিন পরে শান্তিনীরে নিয়ে আসা হলো আদ্রিতাকে। বাড়িতে আসতেই আদ্রিতার 2 মামা মামি খালারা সদরে বরণ করে নিল নিজের আদরের ছোট পরীকে। খালাদের দিকে তাকাতেই চোখ জোড়ায় পানি চলে এলো আদ্রিতার। মনে পড়ে গেল মায়ের বলা কটু কথা। দুশ্চরিত্রা শব্দটা কানে বাজতে লাগলো। মাথার যন্ত্রণা বাড়তে নিলেই পেছন থেকে পুরুষালী গম্ভীর কণ্ঠ কানে এলো, এখন এখানে কারো এত শক্তি হয়নি। 80 কেজির আটার বস্তাকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করবে। আটার বস্তাকে নিজেকেই যেতে হবে। নীরের কথায় সবাই হেসে উঠল। আদ্রিতা গাল ফোলাতেই তার 2 মামি 2 দিক থেকে এসে জড়িয়ে নিলেন। মার দিব, আর একবার যদি আমাদের সোনামাকে মোটা বলেছিস তো মনে হয় খাওয়া দাওয়াই করে না। ওদের কথা শুনে নির্ভেংচি কেটে বলে ওঠে, হ্যাঁ খাই না, তাতেই এমন, খাইলে না জানি কতটা হতো। বুঝলা ওল্ড ম্যান, তোমার বৌমাদের জন্য এবার সব ঘরের দরজা আরো বড় করতে হবে, কারণ ও তো ছোট দরজা দিয়ে তোমার 80 কেজির বস্তা ঢুকবে না। আদ্রি রেগে গজগজ করতে করতে বলে ওঠে, না জান, তুমি তোমার নাতনিকে বের করবা? রাক্ষস একটা, নিজে তো দেখতে একটা দানব, আর আমাকে বলে হ্যাঁ আমি দানব আর তুমি রাক্ষসী। আপনি জলহস্তি, তুমি জলহস্তি, আপনি একটা শয়তান, তুমি শয়তানি। আদ্রিতা এবার না পেরে রাগে চিল্লিয়ে ওঠে। হলরুমে উপস্থিত সবাই হেসে ওঠে। যা শুনে আদ্রিতা রেগে সেখান থেকে চলে যায় ওপরের দিকে। আদ্রিতা যেতে শামসুর রহমান নীরের কাঁধে হাত রেখে বলে ওঠে, ধন্যবাদ ইয়াংম্যান। ধন্যবাদ কেন ওল্ড ম্যান, তোমার মতো আমিও ওর চোখে পানি জমতে দেখেছিলাম। তুমি যেভাবে ওর মাইন্ড ড্রাইভার্ট করেছিলে তাতেও ভুলেই গেছিল। এইভাবেই তাকে অতীত থেকে বেরিয়ে আনা লাগবে। আর আমি জানি তুমি পারবে। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট ওল্ড ম্যান, আই ট্রাস্ট ইউ মাই বয়। অন্ধকার রুমে বসে আছে নাহিদ। সারাক্ষণ সারা রুম জুড়ে আদ্রিতার ছবি। ওনার বুকেও লেপ্টে আছে আদ্রিতার 8ম শ্রেণীতে পড়া সময়ের ছবি। কিছুক্ষণ পরেই রুমের দরজা খুলে প্রবেশ করেন মিসেস খান, হাতে খাবারের ট্রে। আর কতদিন এইভাবে রুমে বন্দি থাকবা? তুমি খাওয়া দাওয়া বন্ধ করে কি অবস্থা করেছো নিজের? ওষুধ তো খাচ্ছ না। কি করে খাই বলতে পারো? গলা দিয়ে একটা দানাও কিভাবে নামাই আমি? আমি আমার মেয়েকে চিনি রেনু, তার দুনিয়া আমি।
সে আমি বলতে পাগল, তাও জানি যে মেয়েটার দুনিয়া সম্পর্কে ধ্যান জ্ঞান নাই। সে মেয়েকে আমি বাহিরে একা ছেড়ে দিয়েছিলাম। যদি সেদিন বাবা শামসুর রহমান ঠিক সময়ে না পৌঁছাতেন তাহলে আমার মেয়েটার কি হতো? রেনু তো ভাবতেই ভাবতেই যে আমার অন্তরাত্মা কেঁপে উঠছে। রেনু হাসলেই এই হাসিতে ছিল বেদনা। আমি এইটুকুতে কষ্ট তুমি এইটুকুতে কষ্ট পাচ্ছ, আর আমি আমি মা হয়ে নিজের মেয়েকে মরে যেতে বলেছি, চরিত্রহীনা বলেছি। যে মেয়েটাকে নিজের গর্ভে 10 মাস ধারণ করেছি, যার শরীরে একটা ফুলের টোকা অবধি দেই নাই, সে মেয়েটাকে আমি নিজ হাতে আঘাত করেছি। কথাগুলো বলতেই কান্না করে দিলেন মিসেস খান। নাহিদ খানও আর নিজেকে সামলাতে পারলেন না, তিনিও নিজের প্রিয়তমাকে জড়িয়ে ধরে কেঁদে নিলেন। আমাদের যে কিছুই করার ছিল না রেনু, এই একটা উপায় ছাড়া নিজের মেয়েকে বাঁচানো সম্ভব ছিল না। আমাদের দেওয়া কষ্ট সে ভুলে যাবে এই বাড়ির প্রতিটা মানুষের ছোঁয়ায়, আর সে সেখানে তো সেও আছে। সে আগলে রাখবে আমাদের মেয়েকে। আসলেই কি আগলে রাখবে? তুমি তো রাগ সম্পর্কে অবগত। সে যদি কোনোভাবে টের পায়, তাকে দেয়া কথা ভেঙে আমরা আদ্রিতার বিয়ে অন্য জায়গায় ঠিক করেছি। নাহিদ খান আতঙ্কে উঠলেন। ভেতর ভেতর নতুন ভয়ে গ্রাস হলেন তিনি। এক হাতে প্রিয়তমাকে আরেক হাতে মেয়ের ছবি আঁকড়ে ধরলেন তিনি। গোসল ছেড়ে বেলকনিতে আসতেই আদ্রিকা অবাক হয়ে গেল। বেলকনি জুড়ে হরেক রকমের ফুলের টব ঝুলানো, পাশেই একটা গামলায় নীলপদ্ম রাখা, যা দেখে খুশিতে লাফিয়ে উঠল আদ্রিতা। এক এক করে সবগুলো দেখতে শুরু করলো। পছন্দ হয়েছে? পাশ থেকে কারো আওয়াজ পেতে চমকে ওঠে। আজ অনুসরণ করে তাকাতেই চোখ ছানা বড়া হয়ে যায় আদ্রিতার। আপনি? কেন আসতে পারি না নাকি? এইটা তোমার নানি বাড়ি হলেও আমারও নানি বাড়ি। ভুলে যাও কেন? জানি জানি, পছন্দ হয়েছে আদর পাখি। আদ্রিতা হতবাক হয়ে পাশে তাকাতেই দেখলো নীর সেখানে নেই। তার মানে কি সে ভুল শুনলো? কই, তার কানে তো এখনো বাজছে আদর পাখি ডাকটা। আরে ধুর, রাক্ষস রাজা আমাকে এইভাবে ডাকবে কেন? 3 বছর আগে তার রুমে ঢুকাই যে চিল্লানি দিয়েছিল, বাবা গো, ওর মুখে এই নরম কথা জীবনেও সম্ভব না। হয়তো আমার ভ্রম ছিল। আদ্রির নানি এগিয়ে আসলো। নাতনির মাথায় সোহাগের হাত বুলিয়ে দিয়ে নিজের পাশে বসালো। কি গো সতীন, এই বুড়িটাকে মনে পড়ে না? এই দেখো, একদম চলে এসেছি তোমার কাছে। পাগলিটা কি হাল করেছিস বুনি? মায়াবী চোখটাকে একদম কালো কালির ঢের বানিয়ে দিয়েছিস। কিসের মায়া নানি জান? এই চোখের মায়াটায়া কিছু না, বুঝলা? নানি হাসলেই বুনির মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে চুমু খেলেন। আর যেটা থেকে দেখতে একদম ওনার শাশুড়ির মতো। ওই ওই হাসি, ওই চঞ্চলতা, হাসলে দুইজনারই চোখ ভেসে ওঠে। তাই জন্যই আদ্রির নানা যান ও আদ্রিতাকে বেশি ভালোবাসে। সোনা বাচ্চা আদ্রিয়ানের ডাকে সবাই এই দিকে তাকায়। ভাইও বলো, আমি তোর সার্টিফিকেট দেখেছি, তোর রেজাল্ট ভালো, আর সায়েন্স যেহেতু ছিলি, মেডিকেল চান্স নেবে, কারণ তোরও তো নানা ভাইয়ের মতো সাইকোলজিস্ট হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তোর একটা ফাইনাল দেখলাম তুই বাংলা ডিপার্টমেন্ট নিয়েছিস। কেন? আদ্রিতা দীর্ঘশ্বাস ছাড়ে। চোখের সামনে ভেসে ওঠে রেজাল্টের পরের দিনের কথা। প্রতিবারের মতো সেইবারও আদ্রিতা গোল্ডেন প্লাস পেয়েই পাশ করেছিল, কিন্তু লিনার রেজাল্ট প্রতিবারের মতো A- পেয়েছিল, যার কারণে দুই পরীক্ষার রেজাল্ট মিলিয়ে ভালো কিছু আশা করা যেত না। তবুও দুইজনেই মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছিল। মেডিকেল কলেজে আদ্রিতার চান্স হলেও লিনারটা হয়েছিল না। লিনা সেদিন কুমির কান্না করে সবার মন বদলে দিয়েছিল। তখন লিনার মা বলে ওঠেন, দেখ ভাইয়া, এক পরিবারে দুই মেয়ে, একজন ভালো কিছু পড়বে আর একজন খারাপ, এতে আমার মেয়েটা কষ্ট পাবে। আদ্রিতাকে বলে ওকে জেনারেল সাবজেক্ট পড়তে বলো, এতে আমার মেয়ে কষ্ট পাবে না। সেদিন লিনার আম্মুর কথায় সবাই মেনে নিয়েছিল। আদ্রিতাকেও তাদের পরিচিত এক কলেজে বাংলা ডিপার্টমেন্টে ভর্তি করিয়ে দিয়েছিল। আদ্রিতা চুপচাপ বোনের জন্য সব মেনে নিয়েছিল, কিন্তু সেই বোন তার পেছনে এইভাবে ছুরি চালান করবে সে কখনো কল্পনাও করতে পারেনি। আদ্রিয়ানের ডাকে অতি থেকে বেরিয়ে আসে আদ্রি। কিরে, বাংলা নিয়েই পড়বি? আদ্রিতা বলার আগে সিঁড়ি দিয়ে নামতে নামতে নীর বলে ওঠে, না, কাল আমি ওকে নিয়ে আমাদের মেডিকেল ডিনের কাছে যাব। তাদের সাথে কথা আমার আগে থেকে বলে রাখা আছে। কাল তার মৌখিক কিছু পরীক্ষা হবে।
আর সেটাতে উত্তীর্ণ হলেই হয়ে যাবে। এসব কথা কখন করলি? এসব কখন করলি? হসপিটালে থাকা অবস্থায় সব করে রেখেছি আমি। বাহ ভাই বাহ, তুই সুপার ফাস্ট। তোর মতো লেট লতিফ হলে তো হতোই কাজ। শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে আদ্রিতা। নীরের পাশে গাল ফুলে দাঁড়ায় আছে আদ্রিতা। এক প্রকার টেনে হিস্ট্রে নীরের সাথে সবাই পাঠাইছে তাকে এখানে। আদিতা মনে মনে বলে উঠল, বুঝি না সব আমাকে এই রাক্ষস রাজার সাথে একা একা কেন পাঠায়। বুঝি না এদের কি আমার প্রতি মায়া দয়া কিছু নাই। নিষ্ঠুর বুড়ি বুড়া। শপিং মলের ভিতরে ঢুকতেই নীর তাকে নিয়ে মেয়েদের সেকশনে রেখে বেরিয়ে এলো। কারণ সেখানে মেয়েদের ভিড় বেশি, সেজন্য নীর তাকে ওইখানে রেখে শাড়ির দিকে চলে এলো। আদ্রিতা ড্রেস পছন্দ করছিল, তখনই তার চোখ পড়ে পুতুলের শরীরে জড়ানো একটা গোল ড্রেস। সাধারণ কিন্তু সৌন্দর্যতা একটু বেশি ফুটে উঠেছে তাতে করা সাদা পুঁতির কাজের জন্য। শুভ্র রঙের জামাটাতে শুভ্র পতি যেন ড্রেসটার মান আরও বাড়িয়ে দিয়েছে। আদ্রিতা সেটা হাতে নিতে গেলে কোথা থেকে এক মেয়ে এসে সেটাতে হাত বুলিয়ে উঠে বলে, আই লাইক ইট, একদম আমার জন্য তৈরি। আদ্রিতা ড্রেসটা রেখে আসতেই নীলি সেলসম্যান বলে ওঠে, সরি ম্যাম, এই ড্রেসটা ওনার জন্য অলরেডি বুকিং হয়ে গেছে। আদ্রিতাকে দেখিয়ে মেয়েটার সাথে সাথে চেঁচিয়ে ওঠে, হো দ্য হেল, আমি আগে দেখেছি এই ড্রেস, অ্যান্ড আই ওয়ান্ট দ্য ড্রেস অ্যাট এনি কস্ট। এটার প্রাইস কত? তার দ্বিগুণ দিব আমি। সরি ম্যাম, আমার বুক হয়ে যাওয়া জিনিসটা সেল করি না। আদ্রিতা কি বলবে বুঝতে পারছে না। একবারের জন্য ভাবলো টেস্টটা তাকে দিয়ে দেওয়া উচিত। পরে মনে পড়ে গেল লিনার কথা। সাথে সাথে আদ্রিতা নিজের মন পরিবর্তন করে নিল। অনেক তো ছেড়েছি নিজের পছন্দের জিনিস জীবনে, যদি একটা বার নিজের পছন্দের কিছু পেতে কাউকে কষ্ট দিতে হয় তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে? আদ্রিতা সেখান থেকে সরে আসলো। সেলসম্যানের কথা অনুযায়ী হলো ড্রেসটা আদ্রিতার হলো, কিন্তু তার মাথাতে আসলো না সে তো জামাটা বুক করেনি, সে তো শুধু দেখেছিল। তাহলে সেলসম্যান ওইটা বললো কেন? আদ্রিতা ওইদিকে মাথা না ঘামিয়ে নিজের মতো কেনাকাটা করতে লাগলো, কিন্তু সে টের পেল না দুই জোড়া চোখ তার দিকেই আটকে গেছে। এক চোখে রয়েছে ক্রোধ, অন্য চোখে রয়েছে গর্ব এবং মুগ্ধতা। আদ্রিতা কেনাকাটা শেষ বের হতেই ধাক্কা লাগে, কারো বুকে পড়ে যেতে নিলেই নীর তাকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। ভয়ে চোখ মুখ ভিজে রেখেছে আদ্রিতা। সেখানেই তাকিয়ে আছে আগন্তিক নম্র স্বরে যুবকটির উদ্দেশ্যে বলে ওঠে, সরি ব্রাদার, আসলে মেয়েটা একটু বেশি বান্দর, সামনে তাকায় হাঁটতে ভুলে যায়, কিছু মনে করো না। ছেলেটা কি বলবে, সে তো এক ধেরে তাকায় আছে, ভয়ে চোখ খিচে বন্ধ করে রাখা রমণীর দিকে। মুগ্ধ দৃষ্টিতে সে দৃষ্টি মোটেও সহ্য হলো না নীরের। শান্ত হয়ে থাকা মুখশ্রী মুহূর্তে অশান্ত হয়ে উঠল। সাথে সাথে আদ্রিতাকে নিয়েই বেরিয়ে গেল সেখান থেকে। আর সেদিকে তাকিয়ে রইল এক ধ্যানে ছেলেটি। বাহিরে এসে পার্কিংয়ে যেতেই দুজনার চোখ পড়ে গাড়ির সাথে হেলান দিয়ে থাকা রিয়াজের দিকে। চোখে সানগ্লাস পরে ভাব নিয়ে দাঁড়িয়ে আছে সে। কি ব্যাপার, তুই এখানে কেন? আর বলো না ভাই, মেহেরকে নিয়ে এসেছি শপিংয়ে। কাল রেশমিকা, নীরের চাচাতো বোন, এর বিয়ে না, যেহেতু যেহেতু আমার উদ্বি, তাই সেও ইনভাইটেড, তাই আর কি। মেয়েদের তো জানোই, যতই ড্রেস থাকুক তাও তাদের কিছু নেই। আদ্রিতা চুপচাপ দাঁড়িয়ে দুইজনের কথা গিলছিল। রিয়াজকে দেখে তার হাত জড়িয়ে ধরে বলে উঠল, ভাইয়া ফোন রাখো, আর আমার জন্য আইসক্রিম নিয়ে আসো না। দেখো কি রোদ, তোমার কিউট ছোট বোনটা গলে যাচ্ছে না। রিয়াজ দুজনেই হেসে ওঠে। রিয়াজ আদ্রিতার গাল টেনে দিয়ে আইসক্রিম নিতে চলে যায়। আদ্রিতা গাড়িতে হেলান দিয়ে দাঁড়াতেই নীরের পুরুষালী দুই হাতের বাঁধনে আবদ্ধ হয়ে যায়। আইসক্রিম খাবা তো আমাকে বলা যেত না?
এতে একে নীর তার এত কাছে, তার ওপরে তার দিকে ঝুঁকে যাওয়ায় নীরের গরম নিঃশ্বাস এসে পড়েছে আদ্রিতার মুখ জুড়ে। আদ্রিতা তো কাঁদো কাঁদো অবস্থা। দেখুন, একটু সরে দাঁড়ান। কেন, কি সমস্যা? আমার অস্বস্তি হচ্ছে। আমি আসলে অস্বস্তি আর আবিরের ছোঁয়ায় স্বস্তি পেতে চাই না তার হওয়ার জন্য। তাই তো এত মরিয়া হয়ে থাকতে। নীর আদ্রিতাকে ছেড়ে দূরে দাঁড়িয়ে কথাটা বলায় আদ্রিতা শুনতে পেল না, কিন্তু ঠিকই বুঝলো নীর কিছু একটা বলেছে। নির্ঘাত আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে। তাকায় আছে যেভাবে মনে হচ্ছে এই মুহূর্তে টুপ করে গিলে খাবে আমাকে। রাক্ষস না রাজা নীর চৌধুরী। আদ্রিতার এসব উদ্ভট কথা কানে আসলেও নীর রিয়াক্ট করলো না। তার মাথায় আগুন জ্বলছে। কি এমন আছে ওই আবিরের মাঝে? কি এমন কারণে সে তাকে নয় আবিরকে ভালোবাসে? এত কিছুর পরেও তার চোখে মুখে নীরের জন্য অস্বস্তি আর আবিরের জন্য ভালোবাসা কথাটা ভাবতেই তার ছেলের একটা হাসি দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। হ্যাঁ, নীর সবটাই জানে। আদ্রিতার আবিরের প্রতি অনুভূতি তাদের বিয়ে। কিন্তু শামসুর রহমান সবাইকে শুধু জানিয়েছিল বিয়ের পরের দিনের কথা। সিটে মাথা এলিয়ে দেয়। চোখ জোড়া বন্ধ করে ভাবতে থাকে ৩ বছর আগের কথা। অতীত। নীর তখন তার নানা বাসাতেই থাকতো, কারণ শামসুর রহমানের আন্ডারেই সে শিক্ষিত চাইতো। প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করাই ছিল তার লক্ষ্য। কিন্তু পড়াশোনার পাশাপাশি রাজনৈতিক কাজেও জড়িয়ে ছিল সে। সে সে সেখানের কিছু গ্যাঞ্জামের কারণে নীর সেদিন প্রচণ্ড রেগেছিল। অনেক কষ্টে নিজের রাগ সামলে নিলেও সে রাগ শেষ হয়েছিল না সম্পূর্ণরূপে। এদিকে প্রায় ২ বছর পরে আদ্রিতা এসেছিল তার নানা বাড়ি। আদরের হওয়ায় আদ্রিতা আসা মানেই বাড়িতে ঈদ ঈদ পরিবেশ তৈরি হয়ে যেত। আদ্রিতা মনে সুখে মামির সাথে রান্না দেখছিল। সেই মুহূর্তে ছোট মামি কফি হাতে আদ্রিতাকে ধরিয়ে দিল। আদ্রিতা সেটা নিজের ভেবে ঠোঁট ছোঁয়াতে ছোট মামি নিষেধ করে ওঠে। আহা সোনা মাকে আমি অন্য কফি করে দিচ্ছি, তুই এটা একটু নীরকে দিয়ে আয়। ছেলেটা রেগে বাসায় ঢুকলো। মাথা শান্ত হয়েছে নাকি? আর এই কফি তুই খেতেও পারবি না, কড়া করে চিনি ছাড়া বানানো। ছোট মামির কথা শেষ হতেই মুখের আকার বিকৃতি করে ফেলে আদ্রিতা। কেউ কিভাবে চিনি ছাড়া কফি খায় বুঝতে পারে না। চিনি খাবে না তো মুখ তো রাগি রাগি হবে। চিনি ছাড়া মানুষ থাকে কিভাবে? আদ্রিতা কফি হাতে নিয়েই রওনা নিল নীরের রুমে। কিন্তু বেচারি নিজের মাঝেই এতটাই মত্ত ছিল যে বিনা নক করেই নীরের রুমে প্রবেশ করে। নীর কেবল ওয়াশরুম থেকে গোসল সেরে বেরিয়েছে। আদ্রিতাকে নক না করে ভেতরে ঢুকতে দেখেই রেগে যায়। কিন্তু সেদিকে আদ্রিতার কোনো ধ্যান আছে? সে তো মগ্ন নীরের রুম দেখতে। সাদা নীল মিশ্রণের বড় আকারের রুমটি নীর নিজে হাতেই সাজিয়েছিল। নীরের মা নীল নীরের মাঝে সাদাটা নীলের মাঝে সাদাটা দারুণ ফুটে উঠেছে। এদিক ওদিক তাকাতেই নীরের সাথে ধাক্কা খেতে গরম কফি পড়ে যায় নীরের বুকে। লোমহীন বুকটা সাথে সাথে জ্বলে ওঠে। দেবে আহ, রাগটা আবার যেন মাথা চাড়া দিয়ে ওঠে। এই মেয়ে নিম্ন কমন সেন্স নেই, হ্যাঁ? কারো ঘরে ঢোকার আগে নক করে ঢুকতে হয়, সেটাও কি জানা নেই তোমার? কে কে তুমি, হ্যাঁ? আদ্রিতা ভয়ে চোখ মুখে খিচে বন্ধ করে ফেলে। আদ্রিতার এই ভয় যেন চেহারার সাথে সাথেই গলে যায়। নীর রাগ রাগ মিটে তো কখন মুগ্ধতা গ্রাস করে ভেবেই পায় না। ২৪ বছর পেরিয়ে কিভাবে সেদিন নীরে পড়েছিল এক বাচ্চা মেয়ের ভয় মিশ্রিত শ্যামলা মুখের প্রেমে, সে নিজেও টের পায়নি। আর এদিকে বোকা আদ্রিতা নীরের হাতের বাঁধন ঢিল হতেই ছুটে পালিয়ে যায়, কিন্তু পেছন ফিরে একবারও দেখে না নীরের চোখে থাকা মুগ্ধতা ভালোবাসা। দেখলে হয়তো সেদিন তার পায়ের কদম এত দ্রুত গতিতে ছুটতো না। নীরের ভাবনার মাঝেই আদ্রিতার চিৎকার কানে ভেসে ওঠে। সাথে সাথেই নীরের অতীত থেকে বেরিয়ে আসা। তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে থাকতেই রেগে আগুন হয়ে যায়।